সম্মানিত বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নেই, আজকেও আমি কয়েকটি স্টক নিয়ে, বিশেষ করে একটি সেক্টরের কয়েকটি স্টক নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাশন করব। যে সেক্টরটি বর্তমানে আপট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আশা করি আপনারা এখান থেকে কিছু স্টক নিয়ে হয়তো প্ল্যান করতেও পারেন। কারণ আমি দেখছি যে বর্তমানে ব্যাংকিং সেক্টরটা কিন্তু খুব ভালো মুভমেন্টে আছে। তো ব্যাংকিং সেক্টরে এই কয়েকটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব, যাতে আপনাদের কিছুটা হলেও উপকৃত আসতে পারে। তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর এই আলোচনাটা টোটালি হচ্ছে আমার ব্যক্তিগত আলোচনা। আমি আমার এক্সপিরিয়েন্স পাশাপাশি আমার দীর্ঘদিনের অ্যাক্টিভিটি এবং অবজারভেশন থেকে আমি মূলত আলোচনাটা করে থাকি। আর এটাতে আমি কখনোই কাউকে সরাসরি আমার তত্ত্বাবধানে আপনি বাই বা সেল করবেন না। আমি জাস্ট আপনাকে একটা টিপস দিচ্ছি, একটা ধারণা দিচ্ছি। তো আপনি এখান থেকে আপনার নিজের বুদ্ধি এবং অভিজ্ঞতা এবং আপনার বিচক্ষণতা কাজে লেগে আপনি বাই বা সেল করবেন। এতে করে আপনার বিনিয়োগটা সুরক্ষিত হবে। কারণ আপনার লস, আপনার লাভ, টোটালটা হচ্ছে আপনার বিনিয়োগ। অতএব আপনি আপনার বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে আপনি বিনিয়োগ করে প্রফিটেবল হন। আমি সেই উদ্দেশ্যে আপনাদের জন্য কিছু স্টক নিয়ে আজকে ডিসকাশন করব। তো ধন্যবাদ, ওয়েলকাম টু ডিসকাশন। তো আজকে যে স্টকটি নিয়ে আমি কথা বলবো তার আগে তার সেক্টরটা নিয়ে কথা বলি, ব্যাংক সেক্টর। তো ব্যাংক সেক্টর আমরা দেখবো যে আমরা প্রথমে যে ইন্ডিকেটর নিয়ে কাজ করি সেটা হচ্ছে আরএসআই কিন্তু যথেষ্ট পজিটিভ সিগন্যাল দিচ্ছে এখানে, অর্থাৎ সে পজিটিভলি মুভ করতেছে। পাশাপাশি আমি দেখি হচ্ছে আপনার যে এমএসসি হিস্টোগ্রামের বারটা যদি দেখি তাহলে কিন্তু আমি স্পষ্টই দেখতে পাচ্ছি যে আপনার এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বারটা কিন্তু ছোট হয়ে কিন্তু আপট্রেন্ড হওয়ার প্ল্যান করতেছে এবং এই যে এখানে কিন্তু তার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি। সে কিন্তু এইভাবে যদি সে মুভ করে তাহলে হয়তো আমরা দেখতে পাবো আগামীকাল বা পরশুর মধ্যে কিন্তু পুরো সেক্টরটাই কিন্তু মুভ করতে যাচ্ছে, অর্থাৎ এমএসসিডি ক্রস ওভার করে কিন্তু সে আপট্রেন্ড মুখী হচ্ছে। জাস্ট ফর ইউর কাইন্ড ইনফরমেশন। তো আমি নেক্সটে চলে যাব হচ্ছে ক্যান্ডেল প্যাটার্ন স্টিক ক্যান্ডেল, যেখানে আমি সবসময় আপনাদেরকে সর্বশেষ টেনে কথা বলি। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউ কিন্তু সে একটা আপ ফর্মে। তো 1 2 3 4 চারটা কার্য 4 ডেজ যে অ্যাক্টিভিটি ওপেনিং যে থাকে ওয়ার্কিং ডেতে কিন্তু দেখা যাচ্ছে চারটা ওয়ার্কিং ডেতে কন্টিনিউ কিন্তু সে আপ ট্রেন্ড অবস্থায় গ্রিন ক্যান্ডেল করে কিন্তু সে মুভিং ফরওয়ার্ড। তো এ থেকে বোঝা যাচ্ছে যে এই স্টক মানে এই সেক্টরটাই কিন্তু একসাথে মুভ করতেছে এবং যে প্যাটার্নটা এখানে শো করছে এটা কিন্তু একটা স্পষ্টই কিন্তু একটা ভালো একটা ফরমেশন। এবং আমি মনে করি এখানে বায়ারদের এবং সেলারদের উভয়েরই কিন্তু এখানে আপনার কন্ট্রিবিউশন রয়েছে। তার আলটিমেটলি কিন্তু বায়াররা কিন্তু অ্যাক্টিভিটি থাকার কারণে কিন্তু 18.1 এই পয়েন্টে কিন্তু নিয়ে আসছে এভারেজ যে ব্যাংকিং সেক্টরের যে ভ্যালুটা। তো সেই ক্ষেত্রে এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটা বলতে পারি যে মুভমেন্ট যথেষ্ট ভালো আছে। আর যেহেতু এখানে সেলার এবং বায়ার আছে, পাশাপাশি কন্টিনিউ যেহেতু 4 দিন একটা না কিন্তু ওয়ার্ক নিতে পজিটিভ থাকবে, হয়তো আগামীকালকে কিছুটা সেলসের প্রেশার আসতে পারে, বাট এন্ড অফ দ্য ডে কিন্তু এটা মুভমেন্ট করে মুভিং ফরওয়ার্ড হবে। এখন আমরা দেখব যে ব্যাংকিং সেক্টরে কোন কোন স্টকগুলো বেটার পারফর্ম করতেছে। তো প্রথম স্টকটি হচ্ছে কথা হলো ব্র্যাক ব্যাংক নিয়ে। তো ব্র্যাক ব্যাংক একটা ভালো একটা ফান্ডামেন্টালি স্ট্রং, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো এখানে আমরা দেখবো যে আরএসআইটা কিন্তু পজিটিভলি মুভ করতেছে, সেই পজিটিভ ট্রেন্ড। পাশাপাশি আমরা যদি এখানে দেখি হচ্ছে হিস্টোগ্রামের বারটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু স্পষ্ট এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু বারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে কিন্তু মুভমেন্ট আপওয়ার্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। এই ঠিক সিমিলারলি যদি এরকম পেস রাখে তাহলে আমার মনে হয় আগামী 2-3 কার্য দিবসের মাঝে আমরা একটা এমএসসিডি কিন্তু ক্রসওভার দেখতে পাবো এখানে। আর আরেকটা মেসেজ দেখবো আমি এখানে যে মানি ফ্লোটা কেমন আছে। মানি ফ্লোটা কিন্তু এখানে একটু কিন্তু ডাউনওয়ার্ড, তার মানে হচ্ছে যে যেহেতু সে একটু ভালো ভ্যালুতে আসছে এখানে কিন্তু সেলসের কিন্তু একটা প্রেসার থাকবে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ব্র্যাক ব্যাংকের ইয়ারটা যদি দেখি যে ফান্ডামেন্টালি আমরা যদি যাই তাহলে এখানে দেখছি এই যে ইনস্টিটিউট কিন্তু এই জায়গায় কিন্তু সেল দিচ্ছে, যার ফলে কিন্তু এখানে কিন্তু মানি ফ্লোটা কিন্তু ডাউনওয়ার্ড হয়েছে। বাট ফরেনার এবং পাবলিক কিন্তু এখানে ভালোভাবে কিন্তু বাই করতেছে, অর্থাৎ ইনস্টিটিউট যারা সেল করতেছে এটা কিন্তু বাই করে ফেলতেছে কিন্তু পাবলিক এবং ফরেনার, এবং ডিরেক্টররা কিন্তু এখানে সেল দিচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এটা ব্যাকআপটা করে ফেলতেছে কিন্তু ফরেনার এবং পাবলিক মিলে। তো এই ছিল ব্র্যাক ব্যাংক নিয়ে একটা জাস্ট মানি ফ্লোটাকে আপনাদের সঙ্গে শেয়ার করা। এখন আমরা চলে যাব হচ্ছে চার্টে। তো চার্টে আমরা এখানে
চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় বর্তমানে যে একটু বড় করে ফেলে, বর্তমানে যে ক্যান্ডেলটা শো করেছে এখানে, এই ক্যান্ডেলটা কিন্তু আপনার একটা যথেষ্ট ভালো ক্যান্ডেল। বিশেষ করে আমি বলবো যে এখানে বায়ারে যথেষ্ট ভালো অবস্থায় আছে, আর এখানে সেলারও আছেন, বাস বায়ারও এখানে যথেষ্ট আছে। তো এই ক্ষেত্রে যেহেতু এখানে আপনার মানি ফ্লোটা একটু কমে আসতেছে, হতে পারে এখানে কিছুটা সেল প্রেশার আসলেও আসতে পারে, বাট এন্ড অফ দ্য ডেতে কিন্তু এখানে বায়াররাই যথেষ্ট ভলিউম নিয়ে কিন্তু আজকে কিন্তু ক্লোজ করেছে, এবং এটা কিন্তু বায়ারদের একটা ভালো একটা প্রেশার আছে এখানে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আগামীকালকে স্টকটি পজিটিভ থাকবে, এবং যদি কারেকশন আসেও খুব বেশি হবে না, কারণ এখানে সেলাররা অ্যাক্টিভ আছে, বাট বায়ারের সংখ্যাটা কিন্তু এখানে বেশি, এখানে সেলার যেতে। আর যদি সে কারেকশন আসেও, তাহলে কিন্তু যদি এখানে একটু রেড ক্যান্ডেল শো করে, তাহলে হয়তো এ লেভেল পর্যন্ত আসতে পারে, আর না আসার সম্ভাবনাই বেশি, কিন্তু বাইরের সংখ্যা বেশি। আর যদি এখান থেকে আপনি যদি একটা ভালো পয়েন্ট ট্রেনে নিতে পারেন, তাহলে কিন্তু 57.5 এই লেভেলে কিন্তু তার একটা যাওয়ার সম্ভাবনা আছে, আর এটাকে ক্রস করে করা পর্যন্ত 59.4, অর্থাৎ 59 টাকার উপরে কিন্তু সে ক্লোজ করতে পারে। অর্থাৎ আপনি কিন্তু স্বল্প সময়ের জন্য কিন্তু একটা এখানে বেনিফিট নিতে পারেন। এর আগের ভিডিওতে কিন্তু আমি একটা ব্র্যাক ব্যাংকের উপর একটা ভিডিও করেছিলাম যে এটা কিন্তু যথেষ্ট আপ ট্রেন্ডমুখী হওয়ার একটা চান্স আছে। তো সেই ক্ষেত্রে আপনারা ব্র্যাক ব্যাংক নিয়ে শর্ট টার্মের জন্য একটা ভালো ইনভেস্টের প্ল্যান করতে পারেন, যেহেতু পুরো ব্যাংক সেক্টরটাই কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে। তো এই ছিল একটা ব্যাংক নিয়ে কথা বলা, ব্র্যাক ব্যাংক নিয়ে কথা বললাম। নেক্সট স্টকটি নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে সিটি ব্যাংক। তো সিটি ব্যাংকে প্রথমে আমরা যদি যাই, এখানে কিন্তু সিটি ব্যাংকের আরএসআইটা কিন্তু পজিটিভ, এবং এটা কিন্তু সে স্পষ্ট বলে দিচ্ছে যে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডের দিকে মুভ করতেছে, মানে ওর মার্কেটে পুরো ব্যাংক সেক্টরটাই তো মুভমেন্ট ভালো, তার ফলে স্টকগুলো কিন্তু গোয়িং টু বি ক্রস ওভার। তো এখানে কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি, এমএসসি হিস্টোগ্রাম বারটা কিন্তু ছোট হয়ে আসতেছে, এবং এমএসসি ক্রস ওভারের জন্য কিন্তু সে প্রস্তুতি নিচ্ছে, তার মানে আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করছে। এখন মানি ফ্লোর দিকে আমরা আসি। মানি ফ্লোটা কিন্তু এখানে গিয়ে একটু কিন্তু থেমে যাচ্ছে, অর্থাৎ কিছু মানি ফ্লো এখানে, অর্থাৎ সেলাররা কিন্তু সেল দেওয়ার কারণে কিন্তু মানি ফ্লোটা কিন্তু একটু ডাউন যাবে, কারণ এটাই হচ্ছে নিয়ম, আপ ডাউন করে করে কিন্তু উপরে যাবে। এইভাবে করে কিন্তু আপনার এমএসসিডি কিন্তু ক্রস ওভারটা হবে। তো এখানে আমরা দেখবো যে সিটি ব্যাংকের এটা দেখি আমরা মানি ফ্লোটা কি অবস্থা, মানে কেন মানি ফ্লোটা কমতেছে। এখানে ইনস্টিটিউট কিন্তু সেল দিচ্ছে, যার ফলে কিন্তু মানি ফ্লোটা একটু কম, বাট ফরেনাররা কিন্তু এখানে বাই করতেছে, যার ফলে কিন্তু পাবলিক কিন্তু 2.75%, ফরেন কিন্তু 0.98%। এখানে আসলে এখানে একটা কথা আপনাদের শেয়ার করি, ফরেন এবং পাবলিক বাই করার মানেটা হচ্ছে যে খুব স্পষ্ট, যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে আগে যে অব্যবস্থাপনা ছিল, মিসম্যানেজমেন্ট ছিল, ওটাকে কিন্তু এখন কিন্তু অনেকটাই ভরসার জায়গায় নিয়ে আসা হচ্ছে। এই যে ব্যাংকের সংস্কারের কারণে কিন্তু মূলত হচ্ছে ব্যাংকটা কিন্তু আপনার ইনস্টিটিউট সেল করে দিচ্ছে, বাট ফরেনার কিন্তু নতুন করে এখানে ইনভেস্ট করতেছে, পাবলিক কিন্তু ইনভেস্ট করতেছে, সাপোর্ট দিচ্ছে। তার মানে হচ্ছে যে স্পষ্ট যে ব্যাংকিং সেক্টরটা কিন্তু আগামীতে বুমিং হওয়ার একটা যথেষ্ট প্ল্যান করতেছে। এটার উদ্দেশ্য দেখা যায় আপনাদের কনফিডেন্সটা দেখানো যায়, কেন মানি ফ্লোটা কমে যাচ্ছে এইখানে। এই যে মানি ফ্লোটা কমার কারণ হচ্ছে ইনস্টিটিউটের কারণে, কিন্তু এই দিকটা কিন্তু বাই করতেছে কিন্তু হচ্ছে ফরেনার এবং পাবলিক। এই এই ইন্ডিকেটর থেকে আমরা এটা প্রমাণ পাচ্ছি। এখন আমরা দেখব ক্যান্ডেল প্যাটার্ন। তো ক্যান্ডেল প্যাটার্ন এখানে যে ক্যান্ডেলটা শো করেছে, এটা কিন্তু পজিটিভ একটা, এটা জাস্ট স্পিনিং টপ। তো স্পিনিং টপ মানেই হচ্ছে যে কিন্তু রিভার্সাল ট্রেন্ড, অর্থাৎ এই দীর্ঘদিনের যে আপনার কারেকশন, এটা কিন্তু শেষ হয়ে কিন্তু সে একটা আপ ট্রেন্ড দিতে যাচ্ছে। এবং আমি অ্যাজ এ অ্যাকর্ডিং টু অ্যানালাইটিক, তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে 24 টাকা 20 পয়সা পর্যন্ত তার যথেষ্ট যাওয়ার সম্ভাবনা আছে। 24 টাকা 20 পয়সা সে প্রাথমিক একটা পিক দিবে, তারপরে যদি এটাকে ক্রস ওভার করতে পারে, তাহলে 24 টাকা 60 পয়সা পর্যন্ত কিন্তু সে যাবে, তারপরে তো সে একটা কারেকশন আসতে পারে। অর্থাৎ 24 টাকা 20 বা 24 টাকা 60, মানে 24 টাকা 50 পর্যন্ত আপনি ধরেন অ্যাভারেজে, এই জায়গা পর্যন্ত গিয়ে আপনি হয়তো একটা সেল দেওয়ার, যদি আপনি ধরে রাখেন বা অলরেডি আছেন বা এন্ট্রি হয়, তাহলে আপনি কিন্তু 24 টাকা 60 পর্যন্ত আপনি যেতে পারেন। আর পরে যদি ভালো ভলিউম পায়, তাহলে তো সে আপ ট্রেন্ডে যাবে। এটা জাস্ট ছোট একটা আইডিয়া করা এখানে, যে আর তার ম্যাক্সিমাম যাওয়ার প্ল্যান থাকতে পারে 25 টাকা 80 পয়সা পর্যন্ত যেতে পারে, এর উপরে যেতে পারে। তো যাওয়ার অনেক সুযোগ আছে, কারণ অলরেডি কিন্তু সে কিন্তু লো করে ফেলছে, যার যে কাভারেজ, মানে তার যে কারেকশন হওয়ার কিন্তু কারেকশন সে করে গেছে, এখন কিন্তু সে আপ ট্রেন্ড যাওয়ার একটা প্ল্যান করতেছে। তো সিটি ব্যাংক একটা ভালো ফান্ডামেন্টাল স্ট্রং একটা ব্যাংক, সেভিংস সেক্টর একটা ব্যাংকের স্টক।
তো আমি আশা করব যে আপনারা সিটি ব্যাংক নিয়ে যদি কেউ প্ল্যান করে থাকেন এখান থেকে কিছুটা হয়তো আপনারা মেসেজ পাবেন, এবং আমার ধারণা যে 24 টাকা 60 বা আর উপরে যাবে, কারণ অলরেডি আরেকটা কথা বলি, এখানে একটা পিক দেওয়া হয়ে গেছে, দুইটা তিনটা পিক দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু তার এই যে পিকটা, এই পিকটা মিনিমাম 24 টাকা 20 অথবা 24 টাকা 60 যাবেই। তারপর একটু কারেকশন হয়ে কিন্তু সে এইটাকে কিন্তু ওভারটেক করে ফেলবে, 26 টাকা 70 পয়সা কিন্তু সে ওভারটার্ম করে ফেলবে। সেটা হইতে পারে নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝিতে হয়তো করে ফেলতে পারে। তো এইভাবে সে বুলিশ ফর্মে যাবে। তো সিটি ব্যাংকের পরে স্টকটি আসবো আমি ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক একটা ভালো একটা স্টক, আমরা সবাই জানি। তো আমরা প্রথমে যদি অ্যানালাইসিস করি, আরএসআইটা কিন্তু যথেষ্ট পজিটিভলি মুভ করতেছে, আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, সে কিন্তু যথেষ্ট ফাস্ট মুভিং। আর এমএসসিডি যদি আমরা দেখি তাহলে কিন্তু সেম, যে এমএসসিডি ক্রসওভারটা কিন্তু অলমোস্ট কিন্তু কাছে চলে আসছে। হয়তো যদি সেম পেজ থাকে তাহলে কিন্তু দু এক দিনের মাঝে কিন্তু আমরা ক্রসওভারটা দেখতে পাবো, কারণ পুরো ব্যাংকিং সেক্টরটা কিন্তু এই মুডে আগাচ্ছে। আর মোরওভার আমি মানি ফ্লোটা নিয়ে আপনাদের কনফিডেন্স দিয়েছি, মানি ফ্লোটা কিন্তু এখানে একটু ডাউন ট্রেন্ডে আসছে, কারণটা আমরা একটু দেখবো তাহলে এখন। তো মানি ফ্লো ডাচ বাংলা ব্যাংকে কেন কমে যাচ্ছে তার কারণটা কি, এখানে আমরা ইনস্টিটিউট দেখবো যে এখানে কিন্তু বাই করতেছে, বাট পাবলিক কিন্তু সেল দিচ্ছে। পাবলিক মনে করতেছে যে এই লেভেলে তার যথেষ্ট প্রফিট আছে, এখন সে প্রফিট টেক করবে, সেই জন্য হয়তো সে সেল দিচ্ছে, যার ফলে কিন্তু একটু মানি ফ্লোটা এখন কিন্তু কমে আসছে। দিস ইজ দ্য রিজন। তো এক্ষেত্রে আমরা চলে যাব ক্যান্ডেল প্যাটার্ন কিন্তু খুব চমৎকার একটা ক্যান্ডেল কিন্তু এখানে শো করছে, এবং যথেষ্ট ভালো একটা এখানে বায়ারদের এবং সেলার উভয়েরই কিন্তু এখানে দাপট রয়েছে। তারপরে কিন্তু বায়াররা উইন করার কারণে কিন্তু আজ কিন্তু ভালো একটা পয়েন্টে ক্লোজ করতে পারছে, অর্থাৎ 55 টাকা 70 পয়সা ক্লোজ করেছে। গত দিনের তুলনায় কিন্তু সে 0.70 তো 70 পয়সা কিন্তু প্লাস করে 1.27% পজিটিভ চেঞ্জ। এবং আগামীকালকেও কিন্তু বায়ার, যদিও সেলার অ্যাক্টিভ থাকবে, যথেষ্ট অ্যাক্টিভ আছে সেলাররা, সেলার অ্যাক্টিভ থাকার পরেও কিন্তু বায়ারদের একটা মানে সম্ভাবনা আছে এখানে উইন করে কিন্তু সে ফরওয়ার্ড হবে, এবং তার যে রেজিস্ট্যান্সটা সে পাবে কালকে 57, কালকে বা যখন তার রেজিস্ট্যান্স প্রথম রেজিস্ট্যান্স 57, এটাকে ওভারকাম করে তাকে 58.1 58 টাকা 10 বিট, জাস্ট রাউন্ড ফিগার 58 টাকায় ধরি, 58 টাকার মতো তার যথেষ্ট যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে হয়তো সে একটু কারেকশন মোডে আসে, 60 লেভেলে যেতে পারে, এবং তা কিন্তু আলটিমেটলি কিন্তু এটাকে সে ক্রস ওভার করবে। এই যে তার এই যে হায়ার হাইটা 62, এটা হচ্ছে সে হয়তো ক্রস করবেই, কারণ তার ক্রস করার কিন্তু সময় চলে আসছে, কারণ সে যত লো দেওয়ার কিন্তু লো দিয়ে দিয়েছে এখানে। এখন কিন্তু তার আপ ট্রেন্ড যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা, এবং এই যে লেভেলটা অর্থাৎ 60 লেভেলটা কিন্তু সে আসতেই হবে তাকে, সে আসার জন্য কিন্তু সে মুভমেন্টটা নিচ্ছে, যার ফলে এই যে বেবি ক্যান্ডেল দেওয়ার পর একটু কারেকশন একটু মজবুত হচ্ছে, এই যে পিলারগুলো কিন্তু তাকে উপরে নেওয়ার একটা, তারপরে একসময় এই জায়গাগুলোর মধ্যে কিন্তু শেয়ারগুলো কিন্তু কনসলিডেট হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু বাই করতেছে, এখানে কিন্তু বাই হচ্ছে, ওই যে ইনস্টিটিউট যে বাই করার পর কিন্তু সে যখন এই লেভেলটাতে যাবে, সে যখন এই লেভেলটা থেকে পৌঁছবে, অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে এই যে যখনই সে 58 বা 60 তখন কিন্তু সে ব্রেকআউট দেবে, অর্থাৎ এই যে 58 লেভেলে যাওয়ার পরে কিন্তু সে ব্রেকআউট দেওয়ার একটা প্ল্যান করবে, এবং সেই মুডে কিন্তু সে আগাচ্ছে। তো যারা ডাচ বাংলা ব্যাংকে বিনিয়োগ করতে আছেন বা বিনিয়োগ করার প্ল্যান করতেছেন, আমার মনে হয় আপনি একটা ভালো একটা এন্ট্রি পয়েন্ট দেখে এখানে মুভ করতে পারেন। আপনি এখান থেকে আশা করা যায় ভালো একটা প্রফিট পেতে পারেন, যদি আপনি এই পয়েন্টগুলোতে যদি আপনি প্রফিট টেক করেন, আবার নতুন এন্ট্রি নেন, এইভাবে করে কিন্তু আপনি ভালো প্রফিট টেক করতে পারবেন, কারণ ব্যাংকিং সেক্টরটা কিন্তু এখন টোটালটাই কিন্তু মুভমেন্ট ফরওয়ার্ড হচ্ছে। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক নিয়ে। তো প্রথমেই আমরা দেখবো যে আরএসআইটা কিন্তু পজিটিভলি মুভ করতেছে, তার মানে হচ্ছে যে এটা কিন্তু একটা আপ ট্রেন্ড এর একটা প্ল্যান করতেছে। মোরওভার আমি যদি তাকাই এখানে এমএসসির হিস্টোগ্রাম বারটা কিন্তু প্ল্যান করতেছে, এভাবে যদি সাস্টেইনেবিলিটি মেইনটেইন করে তাহলে কিন্তু আগামী 3 or 4 ডেজের মাঝে কিন্তু আমরা একটা এমএসসির ক্রসওভার এখানে দেখতে পাবো। আর পাশাপাশি আমি মানি ফ্লোটা নিয়ে একটু দেখবো, মানি ফ্লোটা কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ, তো এই পর্যায়ে কিন্তু মানি ফ্লো অনেক কম ছিল তখন 17 সেপ্টেম্বর মধ্যে কিন্তু মানি ফ্লো তার কম, অর্থাৎ সেল প্রেশারের কারণে কিন্তু মানি ফ্লোটা কমে আসছিল, কিন্তু এখন কিন্তু আবার নতুন করে বাই হচ্ছে। তো আমরা দেখবো যে এখানে বানার কারণটা কি এখানে। এটা হচ্ছে ইভিএল এ আমরা চলে আসি। ইভিএল এ যদি আমরা যাই, এখানে কিন্তু এই যে ফরেনার এবং পাবলিক কিন্তু বাই করতেছে, ইনস্টিটিউট কিন্তু এতদিন সেল দিছিল, যেটাতে আমরা দেখলাম এই জায়গায়। তার মানে এক পক্ষ সেল করতেছে আর এক পক্ষ কিন্তু বাই করতেছে, যার ফলে কিন্তু নতুন করে কিন্তু এখানে আপনার মানি ফ্লোটা কিন্তু বেড়ে গেছে। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই ইস্টার্ন ব্যাংক কিন্তু দেখা যায় তার মানি ফ্লোটা অনেক বেড়ে গেছে। মানি ফ্লো বেড়ে যাওয়া মানে হচ্ছে যে এখানে বায়ার বেড়ে গেছে, বায়ার বেড়ে যাওয়া মানে হচ্ছে স্টকটির দাম কিন্তু আস্তে আস্তে
আপ ট্রেন্ড হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আগামীকালকে কিন্তু এই যে ধারাটা যেভাবে আছে, তো আগামীকাল কিন্তু বায়ারও যেহেতু বাই করতেছে, তার মানে হচ্ছে কিন্তু স্টকটি পজিটিভলি মুভ করবে এবং ইনক্রিজ গ্রিন ক্যান্ডেল নিয়ে পজিটিভিটি শো করে ফরওয়ার্ড হবে। এবং আমি মনে করি যে এই স্টকটি 27 টাকা পর্যন্ত সে যাবে। 27 টাকা পর্যন্ত তাকে যেতেই হবে। 27 টাকা যাওয়ার পরে হয়তো সে একটু হালকা একটু কারেকশন গেলেও যেতে পারে, না গেলেও ও যদি উপরে চলে যায় তাহলে তার পরবর্তী রেজিস্ট্রেশন হবে 27 টাকা 80 পয়সা বা হচ্ছে 28 টাকা 27 70 এই লেভেলে, 28 এই লেভেলে পর্যন্ত তার সেকেন্ড একটা রেজিস্ট্যান্স সে পাবে। এভাবে করে করে কিন্তু সে 29 টাকা 40, আপনি যদি একটু লং টার্মের জন্য বিনিয়োগ করার প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু 29 টাকা 40 পয়সা বা 30 টাকা লেভেলে কিন্তু আপনি যেতে পারেন। কারণ তাকে কিন্তু এই লেভেলে আসতে হবে, যে ফ্লোর প্রাইস এই লেভেলে তাকে আসতেই হবে, কারণ প্রত্যেকটি স্টক কিন্তু ফ্লোর প্রাইস কিন্তু ওভারটেক করে কিন্তু ফরওয়ার্ড হচ্ছে। তো সেক্ষেত্রে ইস্টার্ন ব্যাংক একটু যদিও একটু সময় নিচ্ছে, তো বাট এটা কিন্তু একটা সময় কিন্তু সে আপনার ভালো একটা প্রফিট দেবে আপনাকে। এখানে যদি আপনি বিনিয়োগ করতে পারেন এর একটা ভালো একটা পয়েন্ট দেখে এলে, তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ 29 টাকা 40 বা 30 টাকা সে যাবেই, তাকে যেতেই হবে, নভেম্বরে হোক আর আপনার অক্টোবরের শেষেই হোক এ কিন্তু, বা নভেম্বরের শেষেই হোক বা ডিসেম্বরের ফার্স্টে হোক, কিন্তু তাকে 29 টাকা চলে যেতেই হবে, তারপর কিন্তু সে ফরওয়ার্ড করবে। তো এই কেন আপনি ইনভেস্ট করবেন আর কেন মার্কেটে ইভিএল ভালো করবে, আমি কিন্তু আপনাদেরকে কয়েক ডাটা দিয়ে দেখিয়ে দিয়েছি এখানে, যে এই যে এখানে আরএসআইও কিন্তু ফরওয়ার্ডিং, এমএসসিডিও ক্রসওভার করে ফেলতেছে, আর পাশাপাশি মানি ফ্লো কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় আছে, কারণ এখানে ইনভেস্ট করতেছে নতুন করে আপনার ফরেনার প্লাস হচ্ছে এই যে কি দেখলাম, এই যে হ্যাঁ, ফরেনার এবং পাবলিক কিন্তু নতুন করে এখানে ইনভেস্ট করতেছে, তার মানে হচ্ছে এই স্টকটার কিন্তু ফিউচার ভালো। তো এই ছিল ইভিএল নিয়ে। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেই স্টকটি হচ্ছে যমুনা ব্যাংক। যমুনা ব্যাংক একটা যথেষ্ট পজিটিভ ফান্ডামেন্টালি একটা স্ট্রং একটা ব্যাংক, এখানে আরএসএটা কিন্তু ফরওয়ার্ড মুভ করতেছে। আর পাশাপাশি হচ্ছে আমরা দেখবো যে এটার এমএসসিডি হিস্টোগ্রামের বারটাও কিন্তু যথেষ্ট ছোট হয়ে আসতেছে এবং এটা ওভারকাম এমএসসিডি ক্রস ওভার করার জন্য কিন্তু সে প্ল্যান নিয়ে নিচ্ছে। এবার আমরা দেখবো মানি ফ্লোটা, তার মানি ফ্লোটা কেমন আছে, কারণ মানি ফ্লো হচ্ছে একটা স্টকের প্রাণ। মানি যদি না থাকে তাহলে কিন্তু স্টকে কিন্তু মুভমেন্ট হয় না, অর্থাৎ সেলাররা সেল করলে কিন্তু মানি ফ্লোটা কমে যায়, আর যদি যখনই ইনভেস্টররা নতুন করে ইনভেস্ট হয় তখন কিন্তু মানি ফ্লোটা বেড়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু মানি ফ্লো কিন্তু তার বাড়া শুরু করেছে যমুনা ব্যাংক। এতদিন কিন্তু সে সেলিংয়ে ছিল, এখন কিন্তু বাইং মুডে চলে আসছে। এবং কেন বাইং মুডে আসছে আমরা যদি একটু দেখি, হ্যাঁ এটা হচ্ছে এটা দেখিনি একটু আমরা, যমুনা ব্যাংক, যমুনা ব্যাংকটা কোথায়, এই যে যমুনা ব্যাংক আমরা দেখবো। যমুনা ব্যাংকে এখানে কিন্তু ইনস্টিটিউট বাই করতেছে ভালোভাবে 2.73%, অলমোস্ট 3% কিন্তু নতুন করে ইনভেস্ট করতেছে, প্রোডাক্ট বাই করতে। ফরেনারও কিন্তু এখানে 0.01% নতুন করে ইনভেস্ট করতেছে এবং পাবলিক কিন্তু 2.74% সেল করে দিচ্ছে। তার মানে হচ্ছে কি, মানে হচ্ছে স্পষ্ট যে এখানে কিন্তু ভালো বিনিয়োগ হচ্ছে এই জায়গায়। ফরেনারও কিন্তু ইনভলভ হচ্ছে, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটাতে কিন্তু ফরেনারদের একটা সেফটি জায়গা চলে আসছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো এই ক্ষেত্রে কিন্তু ব্যাংকিং সেক্টর যদি মুভ করে তাহলে কিন্তু ওভারঅল ইন্ডেক্সে কিন্তু চেহারা চেঞ্জ হয়ে যায়, অনেক বড় শেয়ার থাকে, অনেকগুলো শেয়ার থাকে, সেই জন্য কিন্তু ব্যাংকিং সেক্টর একটা যখন মুভ করে তখন দেখবেন যে ইন্ডেক্সটা কিন্তু সুপার একটা ফর্মে চলে আসে। তো এখন আমরা চলে আসবো ক্যান্ডেল প্যাটার্নে। ক্যান্ডেলে আমরা প্যাটার্নে যে আমরা যদি ফলো করি তাহলে যে বর্তমানে যে ক্যান্ডেলটা প্যাটার্ন শো করেছে এখানে কিন্তু যথেষ্ট সেলাররা অ্যাক্টিভ আছে, বাট এখানে কিন্তু বায়ারও আছে, বাট সেলাররা অ্যাক্টিভ আছে। আগামীকাল হয়তো কিছু সেলসের প্রেশার থাকতে পারে, বাট এন্ড অফ দ্য ডেতে কিন্তু আমরা দেখবো যে এটা পজিটিভ মুভমেন্ট নিয়ে ফরওয়ার্ড হবে এবং তার যে 19 টাকা 80 পয়সা বা 70 পয়সা এই জায়গায় কিন্তু সে যাবে, যাওয়ার পর হয়তো একটু কারেকশন আসতে পারে, হয়তো এই লেভেলটাতে কারেকশন আসছে 19 টাকা আসার পরে কিন্তু সে আবার মুভিং ফরওয়ার্ড হয়ে 20 টাকা 60 পয়সা পর্যন্ত সে যাবে। এভাবে যাওয়ার পর আবার একটু কারেকশন হবে, এভাবে কারেকশন হয়ে হয়ে কিন্তু তার নেক্সট টার্গেটটাই কিন্তু হবে তার এই লেভেলটাতে। এই যে আমরা বলছিলাম যে যেখানে সে নেমে গেছিল ফ্লোর প্রাইস থেকে হয়তো 20 টাকা 90 বা 21 টাকা এই লেভেলে। অর্থাৎ কেউ যদি যমুনা ব্যাংকে, এটা স্ট্রং ফান্ডামেন্টালি ভালো একটা স্টক, তার সবকিছুই ভালো, ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, তার ইকুইটি অফ রিটার্ন অফ ইকুইটি ভালো, তার ডেপ্ট টু ইকুইটিও এটাও কিন্তু লেভেলে আছে।
তো এক্ষেত্রে যমুনা ব্যাংকে যদি লং টার্ম ইনভেস্ট করতে চান, আমার মনে হয় যে আপনারা একটা ভালো এন্ট্রি পয়েন্ট দেখে যদি করেন, আগামী হয়তো নভেম্বরে আপনি হয়তো একটা ভালো একটা রিটার্ন আশা করতে পারেন, বা ডিসেম্বরে একটা ভালো রিটার্ন আশা করতে পারেন। আর ট্রেডিং এর চেয়ে কিন্তু ইনভেস্টিংটা কিন্তু ভালো। ট্রেডিং কিন্তু রিস্ক থাকে, ইনভেস্টে কিন্তু আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন তাহলে কিন্তু আপনি বেটার করবেন। আর ইনভেস্টিং করার পর মোমেন্টাম ইনভেস্টিং আপনি করতে পারেন। যখন এই ফেজগুলোতে যখনই মোমেন্ট দিবে তখন কিন্তু আপনি সেল করে আবার নতুন এন্ট্রি দিবেন, আবার বাই করবেন, আবার এন্ট্রি সেল করবেন। এভাবে মোমেন্টাম ইনভেস্টিংও কিন্তু ভালো যদি আপনি ভালো ক্যালকুলেশনটা জানেন। আর যদি ভালো ক্যালকুলেশন না বুঝতে চান বা সময় দিতে না চান, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে আপনি ট্রেডিংয়ে গেলে চাইতে আপনার জন্য হচ্ছে ইনভেস্টিং সিস্টেমটাই ভালো, যেটা এই ব্যাংকগুলো আপনাকে সে সিকিউরিটি দিতে পারে। এই ছিল যমুনা ব্যাংক নিয়ে। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেই স্টকটি হচ্ছে প্রাইম ব্যাংক। তো প্রাইমিং এ প্রথমে আমরা চলে যাবো, আরএসএ টা কিন্তু পজিটিভিটি শো করছে এখানে, এই যে পজিটিভ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা নেক্সট ইন্ডিকেটরটা দেখবো হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ক্রসওভারের জন্য প্রস্তুতি নিচ্ছে। যেভাবে যাচ্ছে হয়তো আগামী 2-3 দিনের মাঝে এই সেম পেজে যদি সে আগায় বা একটু বেশি যদি বায়ার কালেকশন হয়, তাহলে কিন্তু খুব দ্রুত দেখা যাচ্ছে 2 দিনের মাঝে হয়তো সব ক্রসওভার করে ফেলতে পারে। আর কেন ক্রসওভার করতে পারে 2-3 দিন, আমি এই জন্যই বলতে চাচ্ছি যে এখানে মানি ফ্লোটা দেখেন, মানে সুপার। সে কিন্তু অলরেডি তার যে বাউন্ডারি লেভেলে কিন্তু চলে আসছে, সুপার মানে হিউজ পরিমাণে কিন্তু মানি ফ্লো চলে আসছে প্রাইম ব্যাংকে। প্রচুর বিনিয়োগ করে এখানে কিন্তু ইনভলভ হয়ে গেছে। তো অতএব বোঝা যাচ্ছে যে খুব দ্রুতই কিন্তু সে আপনার কি করতে পারে, এটা কিন্তু এমএসিডি ক্রসওভার করে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে। যে এই জন্য মানি ফ্লোটা আপনাদেরকে দেখাচ্ছে এখানে। একটি স্টকের এই সিগনিফিকেন্স কিন্তু মানি ফ্লো একটা ব্যাটার। টাকা না থাকলে কিন্তু কোনো স্টকের মুভমেন্ট থাকে না। তা জাস্ট মানি মার্কেটের ক্ষেত্রে আমি বলবো, স্টকের ক্ষেত্রে মানি হচ্ছে ব্লাডের মতো। ব্লাডলেস হলে যেমন মানুষ মারা যায়, মানে তেমনি স্টকে কিন্তু মানি ফ্লো না থাকলে কিন্তু স্টকটা কিন্তু মুভমেন্টটা কমে যায়। তো এখন আমরা চলে আসবো, এখানে দেখবো যে প্রাইম ব্যাংকের আচ্ছা প্রাইম ব্যাংকের এটা দেখবো যে কি কারণে কি হচ্ছে এখানে। প্রাইম ব্যাংকটা কোথায়, নাই লিখি ফেলে এখানে। প্রাইম ব্যাংকে আমরা দেখবো যে এখানে হ্যাঁ, এই যে ইনস্টিটিউট কিন্তু এখানে ইনভলভ হচ্ছে, অর্থাৎ ইনস্টিটিউট 1.37% কিন্তু নতুন করে কিন্তু ইনভলভ হওয়াতে সে মানে প্রচুর বাই করতেছে। সেখানে ফরেনার কিন্তু 0.01% উইথড্র করছে, এবং পাবলিক কিন্তু এখানে অলরেডি উইথড্র করতেছে। এই যে ফরেনার এখানে ইনস্টিটিউট বাই করার কারণেই কিন্তু দেখেন মানি ফ্লোটা কোথায় গেছে, কারণ ইনস্টিটিউট তো অনেক বড়, এরা কিন্তু গেম করে বড় বড় স্টকগুলো কিনে কিন্তু ওনারা কিন্তু গেম প্ল্যান করে থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি যে প্রাইম ব্যাংক কিন্তু যথেষ্ট মানি ফ্লো এবং খুব অল্প সময়ের মধ্যে সে কিন্তু এমএসিডি ক্রসওভার করা প্ল্যান করতেছে, এবং তার প্রমাণ কিন্তু এই যে দেখেন, এইগুলো কিন্তু আনইউজুয়াল ভ্যালুয়েবল, মানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতেছে এখানে বোঝা যাচ্ছে। এবং এইভাবে যদি সে মুভমেন্ট করে, আমি দেখতে পাচ্ছি যে 24 টাকা 50 পয়সা পর্যন্ত সে একটানা চলে যাবে এখানে। এখান থেকে সে একটু কারেকশন আসলেও আসতে পারে 24 টাকা লেভেল, অথবা না আসলেও সে একটানে চলে যাবে হচ্ছে 25 টাকা 50 পয়সা, তার যাওয়ার সম্ভাবনা আছে বা এই লেভেলটাতে। এই যে এর আগে কিন্তু 3টা এখানে পিক দিছে, কিন্তু এর উপরে যেতে পারে না। 3বার ট্রাই করে কিন্তু ওরা প্রাইমে কিন্তু 3বারই ট্রাই করছে। যে এই লেভেলটা এভারেজ লেভেলটা আমি ধরি, যে এভারেজ লেভেল যদি ধরি, অর্থাৎ 25 টাকা লেভেলে কিন্তু সে ডাউন চলে যাচ্ছে। 25 টাকা উপরে যাওয়ার মতো সক্ষমতা নাই, মানে মানি ফ্লোটা কিন্তু ছিল না। এখন কিন্তু পর্যাপ্ত মানি ফ্লো চলে আসছে, যার ফলে হচ্ছে কি সে কিন্তু 25 টাকা 50 পয়সা যাওয়ার একটা যথেষ্ট তার শক্তিশালী একটা পর্যায়ে চলে আসে। কারণ হচ্ছে এই লেভেল পর্যন্ত সে সর্বোচ্চ যেতে পারছে, এই যে এর উপরে যেতে পারে না। তো এখন যেহেতু মানি ফ্লোটা বেশি আছে, তো আমার ধারণা যে সে 25 টাকা 50 পয়সা পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং আমার মনে হয় এটা খুব শীঘ্রই সে এই কাজটা করতে পারে। 25-50 পরে হয়তো সে একটু আবার কারেকশনে এসে নতুন করে আবার হাই ক্রিয়েট করার একটা চান্স রয়েছে। তো এখন এই স্টকগুলো নিয়ে কথা বলার উদ্দেশ্য একটা আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে যে একটা সেক্টর বেসিস কথা বললে হয় কি, তখন একটা স্পেসিফিক সেক্টর নিয়ে কথা হলে আপনারা যারা এই সেক্টর নিয়ে কাজ করেন তাদের হয়তো একটা গেম প্ল্যান থাকতে পারে, একটা থিঙ্কিং করা যায়। এই জন্য মূলত এর আগে কিছুদিন আগে আরেকটা সেক্টর নিয়ে কথা বললাম। এইভাবে আমি যে সেক্টরগুলো বুমিং হয় ওই সেক্টরগুলো স্পেসিফিক কিছু স্টক নিয়ে কথা বললে আপনাদের জন্য আমার মনে হয় একটু বেটার হতে পারে, বেটার পারফর্ম করতে পারেন আপনারা। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে মূলত হচ্ছে আজকের এই আলোচনাটা। তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, যদি আমার এই ডিসকাশনটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন কোনো ভিডিওতে আবার আগামীতে আপনাদের সঙ্গে আবারও ডিসকাশন নিয়ে করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।